বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঘর আমার স্কুল অনলাইনের সংক্ষিপ্ত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। খোদা তাআলার অশেষ রহমতে। আমাদের শ্রেণী দশম, বিষয় বিজ্ঞান, অধ্যায় দুর্যোগের সাথে বসবাস। আমি মোহাম্মদ আমানুল্লাহ, সিনিয়র শিক্ষক, বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। তোমরা কানেকশন পেয়েছো তো? দেখতে পাচ্ছ আমাকে? দেখতে পাচ্ছ? ধন্যবাদ। তাহলে ক্লাসের দিকে মনোযোগী হও। এই বিল্ডিংয়ের 3 তলায় তোমরা হয়তো আমি ক্লাস নিচ্ছি। হঠাৎ করে প্রচণ্ড ভাবে কেঁপে উঠল। ভয়ে আমি সিঁড়ির দিকে দৌড় দিলাম, অথবা শক্ত কোনো টেবিল নিচে আশ্রয় নিলাম। এই যদি হয় তাহলে এটা কি? ভূমিকম্প, তাই না? হ্যাঁ, এটা একটি প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই হয়তো আমরা বসবাস করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভূমিকম্প, যাকে আর্থকোয়াকও বলা হয়। শিরোনামটি তোমাদের খাতায় লিখে নাও। এর আগে আমরা দুর্যোগের সাথে বসবাস, আরও কয়েকটি দুর্যোগ ছিল, ঘূর্ণিঝড়, বন্যা। আমরা পর্যায়ক্রমে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো। মনে আছে তো? ধন্যবাদ, মনে থাকার জন্য ধন্যবাদ। তো প্রথমে আমরা ভূমিকম্প কাকে বলে জেনে নিই। ভূমিকম্প হলো পৃথিবীর ভিতরে কোনো কম্পন যদি ভূপৃষ্ঠে হঠাৎ করে আন্দোলন তৈরি করে, তাকেই ভূমিকম্প বলে। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, সর্বোচ্চ 1 মিনিট। কোনো কোনো ক্ষেত্রে পরপর কয়েকটি ভূমিকম্প হয়ে থাকে। কয়েকদিন আগে আমরা সবাই টেলিভিশনে দেখেছি চট্টগ্রামে মৃদু ভূমিকম্প হয়েছিল। তার উৎসস্থল ছিল ভারত আরাকান এর মাঝামাঝি কোনো একটি স্থানে। আমরা এই দাউদকান্দি এলাকার লোক তো টের পাই না।
এবং রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3। তাহলে আমরা রিক্টার স্কেলটা আগে জেনে নিই। বিজ্ঞানী রিক্টারের নামানুসারে এই স্কেলটা দেওয়া হয়েছে। রিক্টার স্কেল নামে পরিচিত। সর্বনিম্ন 1 থেকে সর্বোচ্চ 9 পর্যন্ত দাগ কাটা থাকে। এবং 8 এবং 9 এর মাঝখানে 10টি দাগ কাটা, সেভাবে দাগ কাটা থাকে। তো কয়েকদিন আগে যে কম্পনটা হয়েছিল সেটা হলো মৃদু 5.3। খেয়াল করছো তো? তো সাধারণত 1 থেকে 4 পর্যন্ত কম্পন হলে আমরা টের পাই না, 5 হলেই কিছু টের পাই। প্রায়ই বাংলাদেশে হয়ে থাকে। আমি জীবদ্দশায় কয়েকবার আমি দেখেছি, তোমরা হয়তো দেখেছো নিশ্চয়ই। তো 5 থেকে 6 মাত্রা মানে হলো 5-এর যে তীব্রতা তার চেয়ে 30 গুণ বেশি। কত গুণ বেশি? 30 গুণ। খাতায় লিখে নাও, 30 গুণ বেশি। তাহলে 6 মাত্রা হওয়া মানে কয়েকদিন আগে যে মৃদু ভূমিকম্প হয়েছিল তার চেয়ে 30 গুণ বেশি। এটাকে 6 হলে এটা বড় ভূমিকম্প বলা যেতে পারে, ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাহলে তোমরা রিক্টার স্কেল সম্পর্কে একটা ধারণা পেয়েছো, তাই না? ধন্যবাদ। এখন আমরা আসি ভূমিকম্পের কারণ কি। ভূমিকম্পের কারণটা জানতে হলে আমাদের পৃথিবীর গঠন সম্পর্কে একটু আমাদের ধারণা নিতে হবে। এই যে ভূগোলকটা দেখছো, এর চতুর্পাশে স্থলভাগ আছে, সাগর মহাসাগর আছে। এই যে পৃথিবীর যে বহিরাবরণ তাকে বলা হয় ভূত্বক। কি বলা হয়? ভূত্বক, ভূয়ের ত্বক, যেটাকে ইংলিশে আর্থ ক্রাস্ট বলা হয়। তোমরা চিত্রে দেখছ এই পৃথিবীর উপরে এই যে লেয়ার, এটা ভূত্বক এবং এটা কঠিন ভূত্বক। এই ভূত্বকের উপরে হয়তো সাগর মহাসাগর আছে, স্থল বা পাহাড় পর্বত ইত্যাদি আছে। তো বিজ্ঞানীরা দেখেছেন যে এই কঠিন এই ভূত্বকটি, যা কোনো কোনো জায়গায় 7 কিলোমিটার গভীরতা, কোনো কোনো জায়গায় 30 কিলোমিটার গভীরতা, এটি 7টি ভাগে বিভক্ত। কয়টি? 7টি ভাগে বিভক্ত। লিখে নাও। এই 7টি ভাগকে, এক একটা ভাগকে প্লেট টেকটনিক্স বলা হয়। কি বলা হয়? প্লেট টেকটনিক্স। লিখে নাও, প্লেট টেকটনিক্স। ইংলিশে শব্দ, আর ইংলিশে লিখছি প্লেট টেকটনিক্স।
বা বাংলায় আমরা লিখতে পারি প্লেট টেকটনিক্স। এই 7টির আবার নাম আছে, মনে করো এই ইউরেশিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট, এগুলো। তাহলে আমরা এতটুকু অবগত হলাম যে পৃথিবীর যে বহিরাবরণ ভূত্বক 7টি প্রধান প্লেটে বিভক্ত। এক একটা অংশকে একটা প্লেট টেকটনিক বলা হয়। ক্লিয়ার? এই যে ভূত্বকের নিচের যে অংশ, এই নিচের অংশটা কিন্তু কঠিন নয়, দেখছো না? তরল, এবং এই তরলগুলা কিন্তু গতিশীল, স্থির নয়। ন্যাচারালি এগুলা এখানে কারেন্টের মতো মুভ করে। হ্যাঁ, তো সাগর যদি মনে করো, সাগরে যদি স্রোত থাকে, তো সাগরের উপরে যে বড় শিলাখণ্ড থাকে, বরফখণ্ড থাকে, এগুলা কি এখানে স্থির থাকে? স্রোতের সাথে এগুলো ভাসতে থাকে, স্রোতের দিকে গতিশীল হয়, তাই না? স্রোত যেদিক যায় ওগুলো সেদিকে গতিশীল হয়। তো কাজে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এগুলা মুভ করার কারণে প্লেট, সবগুলা প্লেটে কিন্তু মুভ করছে, স্থির নয়। এই দেখো, এই যে প্লেটটা আছে, এই প্লেটটা এখানকার তরল অংশগুলা, যেটাকে আমরা ম্যাগমা বলি, লাভা বলি, তাই না? ম্যাগমা বলি, পৃথিবীর বের হয়ে আসতে আমরা লাভা বলি। তরল আছে বলেই এগুলা বেরিয়ে আসে, তরল আকারে বেরিয়ে আসে, যেটা আমরা আগ্নেয়গিরি থেকে বুঝতে পারি। তো যাই হোক, আমরা ফিরে আসছি কথায়। এগুলা ন্যাচারালি এদিকে মুভ করছে, মুভ করার কারণে এই প্লেটটার গতিটাও কিন্তু এদিকে, আমার দৃষ্টিতে পশ্চিম দিকে। আবার এখানকার তরল অংশটাও নিচের দিকে মুভ করছে, করার পরে উপরের যে প্লেটটার মুভমেন্ট কিন্তু পূর্ব দিকে। স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্লেট মুখোমুখি অবস্থানে আছে। তাহলে এই স্রোতটা, এই কারেন্ট বা স্রোতটা যতদিন এভাবে বজায় রাখবে, ততদিন পর্যন্ত, তত বছর, তত যুগ ধরে ওলা মুখোমুখি একটা চাপবে। ক্লিয়ার? এজ এ রেজাল্ট কি হয়? কোন এক স্থানে স্থিতি শক্তি সঞ্চিত হতে থাকে। কেমন? মনে করো এই জায়গাতে, কোন একটা জায়গাতে, মনে করো এই প্লেসটাতে স্থিতি শক্তি সঞ্চিত হতে থাকে, যেটাকে স্থিতি শক্তি। ক্লিয়ার? সঞ্চিত যত দিন, যত বছর থাকবে, শক্তি তত বেশি সঞ্চিত হতে থাকে, এবং এই শক্তি কয়েক হাজার পারমাণবিক বোমার সমান হয়ে থাকে। একটা পর্যায়ে যে কোনো একটি মুভমেন্ট, যে কোনো একটি অথবা উভয়ই নিচের তরল অংশগুলার গতির পরিবর্তনের সাথে সাথে
মনে করো পরিবর্তিত হয়ে এদিকে আবার উল্টা স্রোত তৈরি হলো এবার। তাহলে স্বভাবতই উপরের প্লেটের মুভমেন্টও কিন্তু চেঞ্জ হয়ে গেল, উল্টা হয়ে গেল। এটা হতে পারে এই অবস্থায় যখন যে কোনো একটি প্লেট অথবা উভয়ই উভয় তার দিক পরিবর্তন করে, তখন এই যে সঞ্চিত শক্তি, এই সঞ্চিত শক্তি স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। আমরা দেখেছি যে একটা পুকুরে মাঝখানে বড় কোনো পাথর ফেললে ঢেউ তৈরি হয় এবং স্পন্দনটা ঢেউয়ের আকারে তীরে গিয়ে কি করে, আঘাত করে। তো এই ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই, তখন এই শক্তিটা মনে করে এভাবে ঢেউয়ের আকারে কঠিন কঠিন ভূতকের উপর দিয়ে এভাবে এখানে এসে আমাদের এই স্থলভাগটা কেঁপে উঠলে তখন আমরা বলি যে ভূমিকম্প হয়েছে, বাঁচার চেষ্টা করি। এরপরে ভূমিকম্প হওয়ার পরে কম্পনের মাত্রা কতটুকু তখন রিক্টার স্কেলে ধরা পড়ে, তখন আমরা হয়তো টেলিভিশনে বলতে পারি যে ভূমিকম্প হয়েছিল, এত মাত্রা ভূমিকম্প হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমিকম্পের কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন নেই? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঝড়ের সময় আকাশের মেঘের অবস্থা দেখে আবহাওয়া অফিস যেমন সংকেত দিতে পারে, এবং এই সংকেত থেকে বুঝতে পারি যে তীব্রতা কত। 10-11 বেশি হলে আমরা উপকূল থেকে বিভিন্ন মানুষদের সরাই নেই, সুযোগ থাকে। কিন্তু ভূমিকম্পের বেলায় কিন্তু এই সুযোগটা থাকে না, কেউ পূর্বাভাস দেওয়া সম্ভব, কারো পক্ষে এটা সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি ভূমিকম্প, বড় ধরনের ভূমিকম্প হতে পারে এই আশঙ্কা আমাদের মনে রাখি, এবং আমরা যদি আমাদের যে বিল্ডিং বা অন্যান্য স্থাপনাগুলা ভূমিকম্প সহনীয় করে তৈরি করতে পারি, তাহলে আমরা হয়তো আমাদের বিল্ডিংও বেঁচে যায় এবং আমরাও বেঁচে যেতে পারি। এই হইল আমাদের প্রধান কাজ। পৃথিবীর মধ্যে জাপান এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া সবচাইতে বেশি ভূমিকম্পন এরিয়া। তো ওইসব দেশ তাদের সকল স্থাপনা ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা রেখেই করে থাকে,
যার জন্য প্রায়ই হয়ে থাকে ভূমিকম্প, কিন্তু তাদের খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে দেখা যায় 1884 সালে মানিকগঞ্জে 7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল। তোমরা অনেকেই জানো যে আমাদের শীতলক্ষ্যা নদীর গতিপথ এই ভূমিকম্পের কারণেই বদলে গিয়েছিল। 1894 সালে ভারতের শিলংয়ে 8 প্রায় 8 মাত্রা বা সামথিং একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যেহেতু এইসব ব্যবস্থা তখন ছিল না। কিছুদিন আগে 2015 সালে তোমরা নেপালের ধ্বংসযজ্ঞর কথা সবাই জানো। আমাদের দেশের ভূবিজ্ঞানীরাও আশঙ্কা করছেন যে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। অতীতে যেহেতু হয়েছিল এবং আশেপাশে হচ্ছে, তো আমাদেরও হতে পারে। আমাদেরকে সতর্ক হতে হবে এবং বিল্ডিং প্রতিরোধ ব্যবস্থা করেই এটাই আমাদের বাড়িঘর তৈরি করতে হবে, তাহলে আমরা বেঁচে যাব। একটা শেষ করার আগে একটু উদাহরণ টানছি, তোমরা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পারবে। 2010-এ হাইতি একটি গরিব দেশ, সেখানকার এই বাড়িঘরে তোমাদের বাড়িঘরে প্রতিরোধ ব্যবস্থা ছিল না। তো 7 মাত্রা ভূমিকম্পে 3 লক্ষ লোক মারা গিয়েছিল। অথচ দেখো সিলি একটা ভূমিকম্প এরিয়ার মধ্যে পড়ে, তারা আগেই ভূমিকম্প সহনীয় করে তাদের স্থাপনাগুলো তৈরি করে রেখেছিল। হাইতির থেকে 30 গুণ বেশি 8.2 মাত্রার ভূমিকম্প হয়েছিল 2014-তে। তাদের বাড়িঘর স্থাপনাগুলো তো ভাঙ্গেইনি, মানুষ মারা গেছিল মাত্র 6 জন। তো কাজেই এই প্রাকৃতিক দুর্যোগটি আমরা প্রতিরোধ করতে পারবো না। আমরা সম্পূর্ণ অফ করতে পারবো না। এটা হতেই পারে যে কোনো মুহূর্তে, এবং আমরা কবে হবে সেটা আমরা যদি বুঝতে পারছি না। কাজে আমাদের স্থাপনাগুলা, বিশেষ করে ঢাকা শহরের হাইরাইজ, ঢাকা এবং বিভিন্ন শহরের হাইরাইজ বিল্ডিংগুলোকে অবশ্যই ভূমিকম্প সহনীয় তৈরি করতে হবে। আমাদের সবাইকে তাই মনে রাখতে হবে, অর্থ বেশি লাগলো, আমাদের বাঁচার প্রয়োজনেই তা করতে হবে। তাহলে আমাদের প্রধান করণীয় বুঝতে পেরেছ। আরও অন্যান্য সতর্কতাও আছে, তোমরা হয়তো বই পড়লেই জেনে নিতে পারবা। তা আমাদের আর কোনো প্রশ্ন আছে তোমাদের? ধন্যবাদ সবাইকে। তোমাদের বাড়ির কাজ হলো ভূমিকম্পের সময় করণীয় পাঠ্য বই দেখে তোমরা 5টি সতর্কতা লিখবে। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, আমরা যেন সবাই ভালো থাকি এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।